2025 সালে বিদেশে কিভাবে যাওয়া যায় পড়ালেখা করার জন্য, মোস্ট ইম্পর্টেন্টলি আমার করণীয়টা কি, আমি কিভাবে স্টার্ট করব, কোন কোন জিনিসগুলো আমার দরকার করার টু গেট ইনটু আ গুড ইউনিভার্সিটি ইন 2025। আজকের ভিডিওতে এইসব নিয়ে কথাবার্তা। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, আমার নাম দীপ প্রত্যয়। বিগত 5-6 বছর ধরে আমি স্টাডি অ্যাব্রড নিয়ে কাজ করে চলছি। অনেক মানুষকে আন্ডারগ্র্যাড বলেন, মাস্টার্স বলেন, অনেক বিষয়ে হেল্প করে গিয়েছি, বোথ থ্রু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্রু মাই কনসাল্টিং ফার্ম ডিপি টিউটোরিয়ালস। এখন অনেকেই বিদেশে যেতে চায়, কেন এটা আপনারাই জানেন, বাট জাস্ট আমি যদি একটা সামারি দিতে চাই, ফর আ বেটার এডুকেশন, টু গেট আ বেটার জব, টু গেট আ বেটার লাইফস্টাইল, ফর আ বেটার লিভিং এক্সেট্রা। কিন্তু প্রথম স্টেপটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, যে আমি কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে আসলে শুরু করব। এটার জন্য আমি আজকে আপনাদেরকে সামারিতে কয়েকটা জিনিস বলে দিতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, টাকা পয়সা। দ্য মোস্ট ডিফিকাল্ট থিং যেটা আসলে মানুষ স্ট্রাগল করে, সেটা হচ্ছে আমি কিভাবে আমার টাকা পয়সা ম্যানেজ করব, কত টাকা দিয়ে আসলে বিদেশে যাওয়া যায়, আমার কি আদৌ এত টাকা আসে না কিনা, ওইটা আমাকে ডিসাইড করতে হবে। সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্ট ইউ টু গো অ্যান্ড অ্যাস্ক ইউর পেরেন্টস, যে আমি আসলে কত টাকা অ্যাফোর্ড করতে পারবো ফর মাই এডুকেশন। এখন স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এড, এগুলো আলাদা হিসাব। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু নো ইজ আমার বাজেট কত। এই নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই নাম্বারের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ইউনিভার্সিটিজ আসলে অ্যাপ্লাই করতেও বা পারবেন। বিকজ কয়েকটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেওয়া হয়, কয়েকটা দেশে স্কলারশিপ দেওয়া হয়, এবং কয়েকটা দেশে একদমই স্কলারশিপ দেওয়া হয় না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমেরিকার মতন একটা দেশে আপনি স্কলারশিপ সহ এবং স্কলারশিপ ছাড়া পড়ালেখা করতে পারবেন, কিন্তু কয়েকটা দেশে স্কলারশিপ পাওয়া খুবই ডিফিকাল্ট, বলতে গেলে স্কলারশিপ নাই বললেই চলে। ফর এক্সাম্পল ক্যানাডা বা অস্ট্রেলিয়া, এসব কান্ট্রিজে স্কলারশিপের অ্যামাউন্ট একটু কম। অন দি আদার হ্যান্ড, ইউরোপের মতন একটা দেশে আপনি খেয়াল করবেন, ওরা স্কলারশিপ তত বেশি একটা দেয় না, কিন্তু ওদের আবার টিউশন ফিটাই অটোমেটিক্যালি কম। তো টিউশন ফি যদি কম পড়ে, তাহলে তো আবার স্কলারশিপের দরকার হয় না, বিকজ আপনি স্কলারশিপ ছাড়াও এই অ্যামাউন্টটা অ্যাফোর্ড করতে পারতেছেন। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড বাজেট, ইট উইল বি ভেরি ক্লিয়ার যে আচ্ছা, আমার ফার্স্ট স্টেপটা ডান, আমার বাজেট নিয়ে আমি এখন খেলতেছি। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফাই করা আমি আসলে পড়তে কি চাই। আমি যদি বিজনেস বিষয়ে পড়তে চাই, আমাকে বিজনেস স্পেসিফিক কোনো একটা ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি যদি টেক রিলেটেড কোনো একটা জায়গায় যেতে চাই, আমাকে টেকনোলজি ফোকাসড একটা ইউনিভার্সিটিতে যেতে হবে। একদম সহজ সরল একটা হিসাব বলি, এইটাতে আমার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারে, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আপনি যদি টেক নিয়ে পড়তে চান বা স্টেম বিষয়ে পড়তে চান, মানে এনি সর্ট অফ ইঞ্জিনিয়ারিং, এনি সর্ট অফ ম্যাথামেটিক্স, এনি সর্ট অফ রিসার্চ, দ্য কান্ট্রি উইচ ইজ নাম্বার ওয়ান অপশন ইন ইউর লিস্ট, বা যে কান্ট্রিটাকে আপনাকে 100% মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাকে আসলেই টেকনিক্যালি বিট করার জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড আ ভেরি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন আ ডিফারেন্ট কান্ট্রি। কিন্তু কথা হচ্ছে, হাউ উইল আই ম্যানেজ মাই ফান্ডিং ফর দ্য ইউএস। ইউএসের আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করে ফেলেন, খেয়াল করবেন যে অতিরিক্ত টাকা পয়সা চার্জ করতেছে। আমাদের সময় যে টাকাটা ছিল $50,000, সেটা হচ্ছে 50 লাখ টাকা ছিল এককালে, ওই একই টাকাটা হয়তো এখন দেখা যাচ্ছে যে 60-65 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ ইনফ্লেশন, জাস্ট বিকজ অফ দ্য ডিফারেন্স অফ কারেন্সিস। হাউ ক্যান আই অ্যাফোর্ড দ্যাট? এটার জন্য আপনাদের 2025 সালের সেকেন্ড করণীয়, বাজেটটা জানার পর, হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং নিয়ে প্রিপারেশন নেওয়া। এখন হোয়াট দ্য হেল ইজ স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং? সিম্পল কথায়, আপনার পড়ালেখার পাশাপাশি কয়েকটা এডিশনাল এক্সামস দিতে হয়। ওইটা আন্ডারগ্র্যাডের জন্য হচ্ছে এসএটি বা এসিটি, বাট মূলত আমরা স্যাট এক্সাম যেটা চিনে থাকি, স্যাট হচ্ছে সব থেকে পপুলার। এবং মাস্টার্স এবং পিএইচডির জন্য হচ্ছে জিআরই বা জিম্যাট। 2025 সালের প্রথম থেকেই আপনি কখন এক্সাম দিবেন আমার জানার দরকার নাই, আপনারও জানার দরকার নেই, বাট প্রিপারেশনটা স্টার্ট করে ফেলেন, কারণ এটা আপনি যে কোনো টাইমে প্রিপারেশন স্টার্ট করতে পারেন। এক্সাম যখনই দেন না কেন, দ্য প্রিপারেশন ক্যান স্টার্ট ভেরি আর্লি অন। আর যারা যারা এনসিডিবি কারিকুলাম থেকে বা যারা যারা বাংলা মিডিয়াম থেকে, ওদের কিন্তু পড়ালেখাগুলো ধরতে একটু কঠিন মনে হবে। সো দ্য আর্লিয়ার ইউ স্টার্ট, দ্য আর্লিয়ার ইউ প্রপারলি ফিনিশ দ্য কনসেপ্টস, অ্যান্ড যত তাড়াতাড়ি আপনি প্র্যাকটিস পেপারে ঢুকতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার একটা ভালো রেজাল্টের সম্ভাবনা থাকবে। আমি স্পেসিফিক্যালি আন্ডারগ্র্যাডের জন্য যদি বলি, আন্ডারগ্র্যাডের জন্য যারা যারাই দেখতেছো, মেক শিওর যে এসিটিটা তাড়াতাড়ি একবার দিয়ে ফেলো।
কারণ এসিটি এক্সামটা কিন্তু এখন ডিজিটাল হয়ে গেছে অ্যান্ড আমরা আসলে ডিজিটাল এক্সাম তত বেশি একটা দিই না, অনেকজনের জন্য এটা ফার্স্ট টাইম একটা ডিজিটাল প্লাস ইন্টারন্যাশনাল এক্সাম হবে। সো প্রথমবার আসলে পরীক্ষার হলের সিচুয়েশনটা বুঝতেই কিন্তু একটু কষ্ট হয়ে যায়। সো ফর দ্যাট রিজন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা প্রথম এক্সামটা ভালো মতন একবার প্রিপারেশন দিয়ে দিই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সামনে মেতে এক্সাম আছে, মার্চে এক্সাম আছে, জুনে এক্সাম আছে, সামনে অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, নভেম্বর ওই টাইমটাতেও এক্সামস থাকে, বাট ওই টাইমটা কিন্তু ক্রুশিয়াল পিরিয়ড। এত লাস্ট টাইম পর্যন্ত ইউ শুড নট বি ওয়েটিং। সো আমি সাজেস্ট করব যে একবার মার্চে বা জুনে বা মেতে একবার এক্সামটা দিয়ে দাও। এই টাইমে মানুষ বেশি একটা এক্সাম দেয়ও না, সো এক্সাম সেন্টারও মোটামুটি খালি থাকে। সো এটা গেল হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিংস অ্যান্ড দ্য সেম গোস ফর জিআরই বা জিম্যাট, যেটা মাস্টার্স এবং পিএইচডির জন্য দরকার। এটা দিয়ে ফেলো, বেশি চিন্তা করার দরকার নেই যে আচ্ছা কাজে লাগবে নাকি কাজে লাগবে না। এই এক্সামগুলো সবসময় কাজে লাগে। ওয়ার্স্ট কেস সিনারিও তুমি 10,000 টাকা দিয়ে অ্যাটলিস্ট একটা স্কোর তোমার রেজিউমেতে রাখতে পারতেছো, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টিংস। এখন ওয়ান্স ইউ আর ডান উইথ স্ট্যান্ডার্ডাইজ টেস্টিংস, ইংলিশ প্রফিসিয়েন্সিটা একদম ঝালাপালা করে ফেলা উচিত। এবং ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য 3টা পরীক্ষা খুবই পপুলার। একটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফেমাস আইএলটিএস বা আইএলস, সেকেন্ড হচ্ছে টোয়েফল, এবং থার্ড হচ্ছে দ্য ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর অপশনস ওপেন, যদি নানান দেশে অ্যাপ্লাই করতে চান, সেটা হোক এশিয়াতে, সেটা হোক ইউরোপে, সেটা হোক আমেরিকাতে, দ্য বেস্ট অপশন ইজ গিভিং দি আইএলস এক্সাম। আইএলস দিয়ে স্কলারশিপ পাওয়া যায় না, এটা নিয়ে আমি হাজারো ভিডিওস, হাজারো অনেক স্ট্যাটাসেস লিখছি, বাট আইএলস এক্সাম দিয়ে যে জিনিসটা সিকিউরড হয় সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি কি আদৌ ইংলিশে কথা বলতে পারেন না কিনা, শুনতে পারেন না কিনা, লিখতে পারেন না কিনা, বলতে পারেন না কিনা, এই জিনিসগুলোর জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা দিয়ে দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকের জন্য হয়তো 7 পাওয়াটা তত বেশি একটা কঠিন না, বাট অনেকেই খেয়াল করবেন যে 5.5-এ আটকায় আছেন। সো 2025-এ আপনার আর একটা স্টেপ হওয়া উচিত যে প্রফিসিয়েন্সি টেস্টগুলোকে ঝালাপালা করে ফেলতে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে 25 সালে শুরুর থেকেই আপনি এইসব জিনিসগুলো টিক মার্ক দিতে থাকেন। You understand your budget, you understand standardized testings, you understand English proficiency exams, you understand your major, যে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন। এইসব জিনিসগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এখন কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এটা নিয়ে আমি একটু কথা বলি, বিকজ এটা 2025 সালে খুবই খুবই ক্রুশাল। কেন? অনেকে না জানতে, অজান্তে, না বুঝে একটা সাবজেক্ট চুজ করে ফেলে। আমি কম্পিউটার সায়েন্স পড়বো, অথবা আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। কিন্তু আপনি কি আদৌ এইসব সাবজেক্টগুলো মজা পাবেন নাকি না? আপনি কি 4টা বছর ব্যাচেলার্সের জন্য বা 2টা বছর মাস্টার্সের জন্য এই সাবজেক্টটাতে আসলে ওই ফিলটা পাবেন নাকি না? এটা জানার জন্য আমার একটা নিনজা টেকনিক আছে। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি সার্চ করেন, লেটস সে হার্ভার্ড। হার্ভার্ডের প্রথম বছরের 1-2টা কম্পিউটার সায়েন্সের কোর্সেস দেখেন আপনার কি মজা লাগতেছে নাকি না। যদি আপনি 1-1.5 ঘন্টার একটা সাবজেক্ট পড়ে ওটাকে বুঝতে পারতেছেন যে ও আচ্ছা ঠিক আছে, এটা তো আমার আসলে মজা লাগতেছে, আমি এটা নিয়ে আসলেই 4টা বছর পড়তে পারবো, দেন ফাইন, ইউ কুড স্টাডি কম্পিউটার সায়েন্স। হাউএভার আপনি যদি প্রথম একটা 10 মিনিটের ভিডিও দেখেই ভাবেন যে ওরে বাপরে এটা এত কঠিন, কোডিংয়ের আমি কিছুই বুঝতেছি না, আমার ওই ইন্টারেস্টটাই জাগতেছে না, আপনি পড়েন না। সো এই বিষয়টা হচ্ছে সাবজেক্ট চুজিং। সাবজেক্ট চয়েস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অনেক মানুষ ভাবে যে অমুক সেক্টরে চাকরি কমে যাচ্ছে, অমুক সেক্টরে চাকরি আসলে বেশি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স ফর দ্য লাস্ট 4.5 ইয়ার্স আমি এত মানুষকে দেখতেছি বিদেশে, যেটা আমি ফাইনালি ডিসাইড করতে পারলাম সেটা হচ্ছে আপনি যেই মেজরই পড়েন না কেন, সেটা হতে পারে নার্সিং, সেটা হতে পারে জুওলজি, সেটা হতে পারে যে কোনো একটা ছোটোখাটো বায়োকেমিস্ট্রি সাবজেক্ট, বা সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স বা মেশিন লার্নিং বা এআই বা সাইবার সিকিউরিটি, যেগুলো মোটামুটি আজকালকার বাসওয়ার্ডস, ইট ডাজ নট ম্যাটার। আপনি যাই পড়েন না কেন ওটা যদি প্রপারলি এক্সেল করতে পারেন এবং ওই ফিল্ডের কয়েকটা সিনিয়র মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারেন, আপনার চাকরি হয়ে যাবে। আমি এটা অনেক সিম্পলি বলতেছি, বাট জিনিসটা আসলেই সিম্পল। বর্তমানে স্কিলস খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু স্কিলসের থেকেও যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট 2025 সালে আপনাকে বুঝতে হবে টু গেট আ জব ইজ কানেকশনস। সাপোজ একটা সাবজেক্ট চুজ করি যেটাতে
আমরা আসলে বাঙালিরা ভাবি যে কোনো চাকরি নেই, লেটস সে আর্টিস্ট, ঠিক আছে, আপনি আর্ট করবেন, আপনি ভাবেন যে ও আচ্ছা আর্ট, গান গাওয়া, এগুলো নিয়ে যদি আমি পড়ালেখা করি, আপনারা যদি না জেনে থাকেন ব্যাচেলার্স অফ সায়েন্স ইন মিউজিক বলে একটা জিনিস আছে, ওইটা পরে হয়তো অনেকে ভাবে যে ধুর মিউজিক নিয়ে আমি ব্যাচেলার্স করে কি করব। কিন্তু কথার কথা, সাপোজ ইউ নো সামওয়ান যে একটা মিউজিক স্কুলে একটা টিচার, আপনি ব্যাচেলার্স শেষ করছেন মিউজিক্যাল স্টাডিজে, এবং আপনি ওই লোকটার সাথে খাতির করে ফেলছেন, ওই লোকটাকে বলতেছেন গ্র্যাজুয়েশনের পর আমাকে একটা চাকরি দেন, সে কিন্তু আপনাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আর একজন যে হয়তো কম্পিউটার সায়েন্স পড়ছে, 4 বছর হয়তো কোনো মতে পাস করছে টেনে টুনে, কিন্তু কনসেপ্ট ওয়াইজ ওর মাথায় আসলেই কোনো কম্পিউটার সায়েন্সের স্কিল নাই, সে কিন্তু চাকরি পাচ্ছে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে 2025 সালে স্কিলসের উপর আসলেই ফোকাস করেন। আপনি যাই পড়েন না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট যেটাই পড়তেছেন মেক শিওর ইউ হ্যাভ দ্য সাফিসিয়েন্ট স্কিল সেট ফর ইট, ভালো মতন পড়তেছেন ওই জিনিসগুলা। এবং অন দি আদার হ্যান্ড আপনি যাই পড়তেছেন ওই স্পেসিফিক ফিল্ডের কয়েকটা মানুষকে চিনে রাখবেন। যদি সিএস পড়ে থাকেন, খেয়াল করে দেখেন যে কারা কারা আপনারই ইউনিভার্সিটি থেকে অ্যামাজনে পড়তেছে, মাইক্রোসফটে কাজ করতেছে, এবং খালি টপ কোম্পানিজগুলাই বেছে রাখেন না, আপনারই শহরে খেয়াল করেন যে কয়েকটা মিড টিয়ার কোম্পানিজে কারা কারা চাকরি করতেছে, ওদেরকে রিচ আউট করেন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইভেন বিফোর ইউ স্টার্ট ইউনিভার্সিটি। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষ ইউনিভার্সিটিতে গিয়ে একলা পড়ে যায়। সো ওয়েন ইউ আর সার্চিং ফর আ ইউনিভার্সিটি, চিন্তা করতেছেন ও আচ্ছা আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার আগেই ওই ইউনিভার্সিটির কয়েকটা বড় ভাই ব্রাদার্স বা বোনদেরকে জিজ্ঞেস করে রাখেন আপনার কেমন লাগতেছে ইউনিভার্সিটিটা, ইউনিভার্সিটিটা কি আসলে জব প্রসপেক্ট ভালো আছে, ওখানে কি ক্যারিয়ার ফেয়ার্স হয়। এই জিনিসগুলো আপনাকে 2025-এ জানতে হবে টু স্টাডি অ্যাব্রড। এই যে কমিউনিকেশন স্কিলটা 2025-এ ইফ ইউ আর ব্যাড ইন কমিউনিকেশন, লেট মি টেল ইউ, হয়তো আপনি বিদেশে অ্যাপ্লাই করতে পারবেন, হয়তো আপনি ভিসা পেয়ে যাবেন, হয়তো আপনি বিদেশে পৌঁছায় যাবেন, কিন্তু বিদেশে পৌঁছানোর পর আপনি প্রচণ্ড স্ট্রাগল করবেন। এবং কমিউনিকেশন জিনিসটা খালি কিন্তু বিদেশে যাওয়ার জন্য না, ওখানে ভালো পারফর্ম করার জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলটা আপনাকে 2025 সালে ভালো মতনই রপ্ত করতে হবে। সাপোজ আপনি কি একটা প্রপার ইমেল লিখতে পারেন না কিনা, আপনার লিঙ্কডইনে ইমেজটা কি ভালো না কিনা। আমি এখনো দেখে শকড হয়ে যাই যে মানুষ একটা প্রপার ইমেল লিখতে পারে না বাংলাদেশে। সাবজেক্ট কিভাবে লিখতে হয়, বডি কিভাবে লিখতে হয়, কি কি ইনক্লুড করতে হয়, সাইজটা কত হওয়া উচিত, এই সব কিছু কিন্তু প্রফেসরের সাথে ইন্টারাকশনের জন্য বলেন, বা একটা স্পেসিফিক জিনিস সাবমিট করা বা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে বলেন, এই সব জায়গায় কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড নাও দ্যাট ইউ আর ডান উইথ অল অফ দিস থিংস, এখন আমরা একটু স্পেসিফিক্সে চলে আসি। আপনি যদি আমেরিকাতে অ্যাপ্লাই করতে চান, স্পেসিফিক্যালি ইউএসএতে অ্যাপ্লাই করতে চান, আপনার আরও কয়েকটা এক্সট্রা জিনিস লাগবে। আপনাকে এখন থেকেই ভালো এসে লেখা শুরু করতে হবে, রচনা লেখা। এখন হোয়াট কাইন্ডস অফ এসেস, এটা নিয়ে আমার পুরো একটা প্লেলিস্ট আছে এসে রিলেটেড, ওইটা আমি নিচে দিয়ে দিব। বাট আমেরিকার জন্য বা টপ ইউনিভার্সিটিজ ইন এনি কান্ট্রিজ আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনাকে কিন্তু ভালো ভালো এসে লিখতে হবে, স্কলারশিপ এসে, সাপ্লিমেন্টাল এসে, অনেক রকম এসে লিখতে হয়, ওগুলাকে প্রপারলি ইউটিলাইজ করতে হয়। কিছু কিছু এসে হবে 100 শব্দের, কিছু কিছু এসে হবে 250 শব্দের, কিছু কিছু এসে হবে 650 শব্দের, 1000 শব্দের। সো কম শব্দ এবং বেশি শব্দের মধ্যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে ফুটিয়ে উঠাতে পারবেন, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। এবং আপনি এটা মাথায় চিন্তা করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি, চ্যাট জিপিটি দিয়ে যেসব এসে মানুষ লেখে ওগুলো প্রচণ্ড জঘন্য হয়। সো ডু নট অনলি রিলাই অন চ্যাট জিপিটি, আপনাকে একটা প্রপার আইডিয়া আগের থেকেই থাকতে হবে, এবং ওইটার জন্য আমার ভিডিওসগুলাই হোপফুলি এনাফ। কীভাবে কমন অ্যাপ এসে লিখতে হয়, কীভাবে সাপ্লিমেন্টাল এসে লিখতে হয়, সব কিছু নিয়ে আমার ভিডিওস রেডি আছে, আপনি চাইলে ওগুলো দেখে আসতে পারেন। এসের দিকগুলো চলে গেল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ইম্পর্টেন্সটা সুপার ক্রুশিয়াল। এখন ইসিএ যে কোনো কিছু হইতে পারে, এটা নিয়েও আমার অনেক ভিডিওস আছে, বাট ইন শর্ট আপনি জাস্ট পড়ালেখার বাইরে কি কি করতেছেন এবং ওগুলা আপনি অন্যদের তুলনায় কতটুকু ভালো করতেছেন, এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ আমি দাবা খেলি, এখন দাবা খেলাটা কি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি? ইয়েস ইট ইজ। কিন্তু আরেকজন দাবা খেলে খেলে ন্যাশনাল লেভেলে পৌঁছায় গেছে, আর আমি জাস্ট বাবার সাথে বসে বসে দাবা খেলি। দেয়ার ইজ আ ডিফারেন্স, রাইট? হয়তো আমি রান্না করি, আমি আমার মার সাথে রান্না করতেছি, এটা কিন্তু একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কিন্তু রান্না করতে করতে আমি ন্যাশনাল পর্যায়ে একটা অ্যাওয়ার্ড পাই গেছি, ওটা হচ্ছে একটা সেই লেভেলের ইসিএ। সো যাদের ইন্টারন্যাশনাল ইসিএ বেশি,
they will be better than someone যাদের ন্যাশনাল লেভেল ইসি আছে। যাদের ন্যাশনাল লেভেল ইসি আছে they will be better than someone যাদের একটা রিজিয়নাল লেভেলের ইসি আছে। যাদের রিজিয়নাল লেভেলের ইসি আছে they will be better than someone যাদের একটা স্কুল লেভেলের ইসি আছে। সো এই হায়ারার্কিটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আলটিমেটলি the last thing that I want you guys to do is to maintain good relationship with your school, কারণ স্কুল আপনাদেরকে দুইটা জিনিস দিবে যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর অনেক জায়গায় আমি খেয়াল করছি যে যেসব স্টুডেন্টদের একটা স্পেসিফিক ইমপ্রেশন খারাপ থাকে টিচারের প্রতি, টিচাররা ওইসব সহজে দিতে চায় না, টিচাররা সাপোর্টিভ হয় না। ওই দুইটা জিনিস হচ্ছে ট্রান্সক্রিপ্টস অ্যান্ড রিকমেন্ডেশন লেটার্স। আপনার স্কুল কিন্তু আপনার বিহাফে ইউনিভার্সিটিসকে ট্রান্সক্রিপ্ট পাঠাবে এবং আপনার টিচাররা আপনার নামে রিকমেন্ডেশন লেটার লিখবে, এবং রিকমেন্ডেশন লেটার্স যদি ভালো না হয়, যদি প্রপারলি ক্রাফটেড না হয়, ইট ডাজন্ট ম্যাটার আপনি জীবনে কত কিছু অ্যাচিভ করছেন, আপনি ভালো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাবেন না। কেন? কারণ হয়তো আপনি অনেক ভালো একটা স্টুডেন্ট, কিন্তু আপনার যদি ব্যবহার খারাপ, পার্সোনালিটি খারাপ, আর রেকমেন্ডেশন লেটারে কিন্তু নর্মালি আপনার ব্যবহার, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাপ্রোচ এসব নিয়ে কথাবার্তা বলা হয়। সো আপনার যদি টিচারই না থাকে, টিচাররা যদি আপনার জন্য ভাউচ করতে না পারে, আপনার এত কিছু করার কোনো মানেই হয় না। সো এইসব জিনিসগুলাই কিন্তু আলটিমেটলি আপনার ইউনিভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট কয়েকটা জিনিস যেগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে, এটা জাস্ট আপনার না, আপনার পেরেন্টসদেরও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাংক রিলেটেড জিনিসপত্র। আলটিমেটলি ভাবেন যে এই সব কিছু করে বা কোনো একটা এজেন্সিতে গিয়ে ওরা আপনার জন্য সব কিছু করে দিছে, বাট একটা ক্রেডিট কার্ড থাকা, একটা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড থাকা, বা ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকা যেটা পরে ভিসার জন্য কাজে লাগতে পারে, এগুলো আপনাদেরকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। 2025 সালে আপনারা আর কী ভিডিও চান আরও ডিটেলসে আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে। আজকে আমি আমার চিটাগংয়ের বেডরুম থেকে ভিডিওটা বানাচ্ছি, যেখান থেকে আসলে আমার এই ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছে, এই স্টাডি অ্যাব্রড জার্নিটা স্টার্ট হয়েছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু থ্যাংক ইউ গাইজ সো মাচ ফর 2024. It was a great year, and I promise you যে 2025 সালে I'll try my best to give you as much as resources as possible for free. I hope this video helps, and I'll see you guys soon.